এত এত হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের সঙ্গে জুড়ে থাকা তাদের যে পরিবার তাদেরকে ধ্বংস করার পথে ফেলেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। এবং আজ আমাদের সহযোদ্ধা চিন্ময় মণ্ডল যখন বলতে গিয়েছিল তখন বলা হয়েছিল যে এটা কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয়, কিন্তু আজকে দেখলাম যে এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলতে গেলেন তখন সেটা গৃহীত হলো। আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি এবং মুখ্যমন্ত্রীকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। তার মানে কোর্টটা তার মানে কোথাও যেন পার্সিয়ালিটি করছে। কোর্ট কি তার মানে শুধুমাত্র এলিট ক্লাসের জন্য এবং ক্ষমতাধর লোকেদের জন্য এই কোর্টটা আমাদেরকে বলতে দেওয়া হবে না, কিন্তু আরেকজনকে বলতে দেওয়া হবে। তো ভোট রাজনীতিটা ছিল বলেই তো আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে। লোকসভা ভোটের আগে প্যানেল ক্যান্সেল হওয়া এবং প্যানেল ক্যান্সেল হওয়ার বেশ কিছু মাস ধরেই তার যে চর্চা বিভিন্ন জনসভায় বিভিন্ন রাজনৈতিক নেতারা 22 এপ্রিল বোম ফাটাবো, বম করবে, এই যে বলা, তার মানে কি এটা সকলে জানতো যে এরকম করা হবে। দাদা একেবারেই আপনাদের 26,000 প্যানেল বাতিল হয়েছে এবং সেই সময় আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিতে পেরেছেন, কিন্তু তিনি কোর্ট অব্দি যেতে পারেননি। তিনি বলেছেন যে কোর্ট এটা ভুল করছে, ঠিক করছে, কোর্ট পর্যন্ত তিনি যেতে পারেন। কিন্তু এসআইআর তার নিজের স্বার্থে বলা যেতে পারে তিনি একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সাওয়াল জবাব করছেন। কিভাবে দেখছেন আপনাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কেন গেলেন না? এখানে আমার অনেকগুলো বক্তব্য আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের যখন চাকরি চলে গিয়েছিল 22 এপ্রিল, তারপরে 3 এপ্রিল 2025, এই যে দুবার জাজমেন্টটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ক্যান্সেল হলো, সেখানে আমরা বারবারই ভুক্তভোগী হয়েছে কিসের জন্য? একটা নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই নিয়োগ দুর্নীতির প্রশ্নে। এবং সেই নিয়োগ দুর্নীতিটাকে যারা তদন্ত করেছে সেটা সেন্ট্রাল এজেন্সি সিবিআই, সেই রিপোর্টও পাবলিশ হয়েছিল, কিন্তু তারপরেও সেই রিপোর্ট পাবলিশ হওয়ার পরেও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পরেও সুপ্রিম কোর্টে সেটা গৃহীত হয়। আজকে আমাদের সেই সময় যখন কেসগুলো চলছিল সঞ্জয় কুমারের এজলাসে জাস্টিস, তখন আমাদের এক সহযোদ্ধা চিন্ময় মণ্ডলকে আমরা পাঠিয়েছিলাম ইন পার্সন, যে সে বলবে আমাদের সমস্যার কথাটা। সেখানে দুজন জাজ মন্তব্য করেছিলেন যে এটা কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয়, পাবলিক প্ল্যাটফর্ম নয়, সুতরাং তুমি বলতে পারবে না, লয়াররাই তাদের বক্তব্য বলবে। আজকে দেখলাম অন্য চিত্র। আজকে যখন যাওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়েছেন, সেখানে তিনি কিন্তু স্পেস পেয়েছেন। 26,000 শিক্ষক শিক্ষিকা অন্যায়ভাবে তাদের চাকরি বাতিল করা হয়েছে ভুল জাজমেন্ট দিয়ে, এবং উদ্দেশ্য প্রণোদিত জাজমেন্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে উদ্দেশ্য প্রণোদিত জাজমেন্ট, আবার বলছি উদ্দেশ্য প্রণোদিত জাজমেন্ট দেওয়া হয়েছে। এত এত হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের সঙ্গে জুড়ে থাকা তাদের যে পরিবার তাদেরকে ধ্বংস করার পথে ফেলেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট গুলো। এবং আজ আমাদের সহযোদ্ধা চিন্ময় মণ্ডল যখন বলতে গিয়েছিল তখন বলা হয়েছিল যে এটা কোনো পাবলিক প্ল্যাটফর্ম নয়, কিন্তু আজকে দেখলাম যে এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলতে গেলেন তখন সেটা গৃহীত হলো। তার মানে কি অ্যাডভোকেটও ছিলেন। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে সেই কোর্টের কাছে আমি আবার ফিরে যাব, যে কোর্ট, যে সংবিধান সুপ্রিম কোর্ট যাকে বলা হয় সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা, তাহলে সে আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলেই সমানভাবে বোঝানোর জায়গা থাকতে হতো। সেদিনকে বলার জায়গাটাও আমারও যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তেমন, বলার জায়গাটাও তেমন, সংবিধানও সবার ক্ষেত্রে সমান, ভোটও সবার ক্ষেত্রে সমান, ভোটের গুরুত্বটাও সবার ক্ষেত্রে সমান। তো সেখানে আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি এবং মুখ্যমন্ত্রীকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। তার মানে কোর্টটা তার মানে কোথাও যেন পার্সিয়ালিটি করছে। কোর্ট কি তার মানে শুধুমাত্র এলিট ক্লাসের জন্য এবং ক্ষমতাধর লোকেদের জন্য এই কোর্টটা আমাদেরকে বলতে দেওয়া হবে না, কিন্তু আরেকজনকে বলতে দেওয়া হবে। যাই হোক, এখানে তার মানে কি আমি কি এটা বলতে চাইছি যে না আজকে মুখ্যমন্ত্রীকে বলতে না দিয়ে খুব ভুল করেছে বা এসআইআরটা ঠিক ছিল না? এসআইআর যে ঘটনাটা ঘটাচ্ছে বা এসআইআর কে কেন্দ্র করে যে নাগরিক উৎখাতের দিয়ে একটা ভোট ষড়যন্ত্র, মানে ভোট সাম্রাজ্যবাদ বলবো, যে একটা শ্রেণীর সাম্রাজ্যবাদ কায়েম করে ভোট লুটে নিতে চাইছে, সেটাও কি সঠিক না? এই প্রশ্নে যে যেমন ভাবে মুখ্যমন্ত্রী হোক, অপোজিশন হোক, বা যে রকম একটা সাধারণ, যদি সাধারণ হাটের বাটের সাধারণ মানুষও যদি এসআইআর এর বিরুদ্ধে যে কোনো রকমের প্রতিরোধ করবে সেটাকে আমি সমর্থন করবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এসআইআর কি না নাগরিকত্ব থেকে দূর দূর করে দিচ্ছে, কারণ আমার ভোটাধিকার দিচ্ছে না, আমার নাগরিক অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক তেমন ভাবেই আমার যে সার্ভিস, চাকরি থেকে আমাকে উৎখাত করে দেওয়া, সেটাও কিন্তু আমার জীবন জীবিকা এবং অধিকারের প্রশ্ন আছে।
এবং আমাকে ভোট না দিতে দেওয়া বা এসআইআর এর মধ্যে দিয়ে আমাকে নাগরিকত্ব থেকে সরিয়ে দেওয়া, এটার মধ্যেও অধিকারের প্রশ্ন আছে, সাংবিধানিকতার প্রশ্ন আছে। আর আমরা একটা শিক্ষিত মানুষ হিসাবে বা শিক্ষার সঙ্গে জুড়ে থাকা মানুষ হিসাবে আমরা সবসময় চাইবো ডেমোক্রেসি বাড়ুক, ভারতবর্ষকে যে বৃহত্তর গণতান্ত্রিক দেশ বলা হয় তার যে একটা সাংবিধানিক কাঠামো আছে, যে বা যারা এই সংবিধানকে ক্ষতিগ্রস্ত করছে এবং যে বা যারা যাদের উদ্যোগে সুপ্রিম কোর্ট যে সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা বলে পরিচিত ছিল এতদিন ধরে ছিল, এখন নয়, কিন্তু আমি মানছি না। কারণ তারা যেভাবে কোর্টকে মিসলিড করছে, যেভাবে আইনের বাইপাস করে তারা যেভাবে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে তুলছে এবং শাসকের দলদাসে পরিণত হচ্ছে প্রতিদিন, যে বা যারা যেভাবে প্রতিরোধ করবো আমরা তাকে সমর্থন করছি। কিন্তু আমরা খুব খুশি হতাম সেদিন এই উদ্যোগটা এইভাবেই যদি মুখ্যমন্ত্রী আমাদের জন্য গিয়ে করতেন। ফলপ্রসূ কি হবে সেটা তো কেউ জানে না, কিন্তু যদি এই অ্যাপ্রোচটা এইভাবে করেই যদি এই সাহসী উদ্যোগটা আমাদের ক্ষেত্রেও হতো, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাজ এ আমরা রাজ্যের মানুষ হিসাবেও দেশের মানুষ হিসাবে এরকম এক্সপেক্ট করি যে কোর্টও যেমন আইনের দৃষ্টিতে সকলকে সমানভাবে অ্যাপ্রোচ করবে, আমাকেও বলতে দেবে আমার বক্তব্যটা, মুখ্যমন্ত্রীকে যেমন বলতে দেবে আমাকেও বলতে দেবে, এটা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ আমি বলবো যে আমার অধিকারের প্রশ্নে, অন্যের অধিকারের প্রশ্নে বা সাধারণের অধিকারের প্রশ্নে বা বৃহত্তর জনগোষ্ঠীর অধিকারের প্রশ্নে যেমন মুখ্যমন্ত্রী আজকে যে পদক্ষেপ নিয়েছে, আমাদের ক্ষেত্রেও এই পদক্ষেপটাও যদি গ্রহণ করতো, কারণ আমাদের চাকরিটা গিয়েছে কিন্তু স্টেটের করাপশন এবং সেই করাপশনের পরে ভুল বিচারের জন্য, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আরো আনুষঙ্গিক ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র তো আছেই। এবং এখানে এই যে ভোটের কথাটা বলা হলো, ভোট রাজনীতির কথাটা বলা হলো, তো ভোট রাজনীতিটা ছিল বলেই তো আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে। লোকসভা ভোটের আগে প্যানেল ক্যান্সেল হওয়া এবং প্যানেল ক্যান্সেল হওয়ার বেশ কিছু মাস ধরেই তার যে চর্চা, বিভিন্ন জনসভায় বিভিন্ন রাজনৈতিক নেতারা 22শে এপ্রিল বোম ফাটাবো, বম করবে, এই যে বলা, তার মানে কি এটা সকলে জানতো যে এরকম করা হবে। এবং জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগেই তথাকথিত রাজনৈতিকভাবে প্রভাবিত এক সাংবাদিকের হুবহু জাজমেন্ট কপিটা প্রকাশ করে দেওয়া, এটা প্রমাণিত যে ভোটের ভোটকে উদ্দেশ্য করে যেমন এসআইআর হচ্ছে, ভোটকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের প্যানেল ক্যান্সেল করে একটা ষড়যন্ত্র একটা তৈরি হয়েছিল। এবং গোটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কিন্তু এই আইন এইভাবে পরিচালিত হয়নি। এত বড় একটা শক্তপোক্ত মামলা ছিল, নিটের করাপশনটা, সেটা কত সুন্দর একটা সলিউশন বেরিয়ে আসলো। উত্তরপ্রদেশের মামলা, পাঞ্জাব যোগিন্দর পলের মামলা, একাধিক মামলার এইরকম সুন্দর একটা সলিউশন হয়েছিল, সেগ্রিগেশন হয়েছিল। আমাদের ক্ষেত্রে সেটা হলো না, তার কারণ হচ্ছে এটা করা হয়নি, হতে দেওয়া হয়নি। এবং আজীবন কাল ধরে এটা আমি বিশ্বাস করব, এবং যে যায় যেভাবেই আমাকে বলুক না, আমি কোনোদিন মানবো না যে আমাদের মামলাটা মানে স্বাভাবিকভাবে ক্যান্সেল হয়েছে, শুধু দুর্নীতি ছিল বলে ক্যান্সেল হয়েছে। দুর্নীতি সত্য, দুর্নীতি তো সত্য, অবশ্যই সত্য, এটা কোনোভাবেই আমরা কেন, যারা দুর্নীতি করেছে তারাও অস্বীকার করতে পারবে না, কিন্তু সেটার বিচারটা আমরা পাইনি। যারা অপরাধী তাদেরকে আপনি বলুন না, এই যে যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সুপ্রিম কোর্ট বলেছিল তাদের তারা আর পরীক্ষায় বসতে দেবে না, বলেছে তাদেরকে 12% সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা বলেছে, নোটিশও এসছে। আচ্ছা, 4টে পরীক্ষা হয়েছে, 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, তাহলে 4টে পরীক্ষাতেই তারা বসতে পারেনি এবং তারা 12% সুদ সমেত টাকা ফেরত দেবে, এই এই পরোয়ানাও জারি হয়েছে। ঠিক আছে, তাহলে যারা এদের যাদের যারা এরা যাদেরকে টাকা দিয়েছিল তারা কারা, সেই নামটা কেন আসবে না, তাদের কেন হবে না? যারা টাকা নিয়েছে তারা তো আর একজনের কাছে টাকা নেয়নি, তাদের কি, তারা কারা, সেই সত্যটা, সেই মুখোশটা কেন বেরো না? তার মানে কি, এই কোর্ট কিছু জনকে আড়াল করছে। কাদেরকে আড়াল করছে? এক শ্রেণীর রাজনীতিবিদকে আড়াল করছে, যারা কুড়ে কুড়ে দেশের ভিত্তিটাকে শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এলিট ক্লাস এবং এলিট ক্লাসের লোক আর পলিটিশিয়ান, তাদেরকে আড়াল করছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট গুলো, এবং আমাদের মতো সাধারণ নাগরিকদেরকে হত্যা করছে। যেমন যেমন রাষ্ট্রীয়ভাবে এই এসআইআর এর মধ্যে দিয়ে আমার নাগরিক অধিকার এবং নাগরিকত্ব সবটাকে প্রশ্নের মুখে ফেলছে, তেমন ভাবেই কোর্টের উদ্যোগেই এই ধরনের জীবিকা ক্রাইসিস তৈরি করে, প্রাইভেটাইজেশন করে, সবটা এক সূত্রে গাঁথা, এটা সবটা এক সূত্রে গাঁথা, এবং প্রত্যেকটা করা হচ্ছে খুব উদ্দেশ্য প্রণোদিত এবং বৃহত্তর স্বার্থে এটা করা হচ্ছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, যে 100 পয়েন্ট রোস্টারে ভুল আছে, আপনি বারংবারই অভিযোগ করেছেন, প্রমাণও দিয়েছেন একাধিক। অমৃতা জাস্টিস অমৃতা সেনের বেঞ্চে মামলা ছিল,
কি মামলা ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছে, কোনো সলিউশন কি পাওয়া গেছে? 100 পয়েন্ট রোস্টার রাজ্য সরকারের যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা 100 পয়েন্ট রোস্টারকে ফলো করা হয়। রাজ্য সরকারের 100 পয়েন্ট রোস্টার 2019 সাল থেকে একটা ভুল রোস্টারের মধ্যে দিয়ে, একটা ভুল শুধু নয়, বেআইনি রোস্টার এবং বেআইনি রোস্টারকে ইচ্ছা করে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। যেহেতু 19 সাল থেকে যত রিক্রুটমেন্ট হয়েছে সবগুলোই যদি আবার প্রশ্ন চিহ্নের মুখে পড়ে, সেই জন্য এরা ভুলটাকেই বারবার জাস্টিফাই করছে, ভুল রোস্টারটাকেই জাস্টিফাই করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বেআইনি ভাবে। এবং তার জন্য আমাদের যে আনটেন্টেড টিচার আছে, যারা যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে নতুন রুলে যেন তাদের কোনো ক্যান্ডিডেচার বাতিল না হয়, তাদের ক্যান্ডিডেচারও বাতিল হওয়ার পক্ষে প্রচুর ক্যান্ডিডেট আছে যাদের ক্যান্ডিডেচার বাতিল হচ্ছে 100 পয়েন্ট রোস্টারের জন্য। এই রোস্টারটা ভুল রোস্টার এবং 19 সাল থেকে ভুল নিয়োগ হচ্ছে এবং অদূর ভবিষ্যতে যে নতুন রিক্রুটমেন্ট গুলো হচ্ছে সেটাও এই ভুলের মধ্যে দিয়ে আবার প্রশ্ন চিহ্নের মুখে পড়তে পারে। ঠিক করা হবে, পুনরায় করা নতুন হবে? করে যে রোস্টারের আজকে রোস্টার ডিপার্টমেন্টে দুটো মামলা চলছে, একটা হচ্ছে 21 নম্বর কোর্টে জাস্টিস কৃষ্ণা রাওয়ের বেঞ্চে, 25 নম্বর কোর্টে জাস্টিস কৃষ্ণা রাওয়ের বেঞ্চে, আর একটা হচ্ছে মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, সেটা এসএসসি কে কেন্দ্র করে দুটো মামলা চলছে। এবং এই মামলায় আজকে যে রোস্টারের কপি নতুন নোটিফিকেশন আনলো রাজ্য সরকার, সেখানেও ওই ভুল রোস্টারটাকেই রেখে দেওয়া হলো, শুধু একটু মলম লাগানো হলো, প্রলেপ লাগিয়ে দেওয়া হলো। মানে কি, রোস্টারটা ভুল, শুধু জায়গাটা চেঞ্জ করে দেওয়া হলো। এটা একটা ভুল রোস্টার। আবারও বলছি, এই রোস্টার বড় রকমের চ্যালেঞ্জ হবে, গোটা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত চ্যালেঞ্জ হবে। এবং আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনহা উনি বিষয়টাকে ধরেছেন, বুঝেছেন এবং 100 সিট অলরেডি তিনি রেখেছেন যে রিট পিটিশনের ভবিষ্যতের উপর ডিপেন্ড করবে সমস্ত এটাকে। এবং সেই কেসটাও আছে, 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে এফিডেভিট দিতে বলা হয়েছে, বাকি যারা অন্যান্য অপোজিশন আছে তাদেরকেও দিতে বলা হয়েছে। তো চলছে ভুল, সেটা 4 সপ্তাহ পরে জানা যাবে, কিন্তু আলটিমেট রেজাল্ট এটাই, এরা ভুল রোস্টারে নিয়োগ করছে এবং বারবার দৃষ্টি আকর্ষণ হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেও ডিসেবল ক্যান্ডিডেট যারা ছিল বিকাশ ভবনের সামনে আন্দোলন করেছে, তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে বারবার, কিন্তু বারবার বিভিন্ন দপ্তরকে বলেও এ দপ্তর ও দপ্তরের আরেকটা দপ্তরকে ইঙ্গিত করছে, কেউ কারোর সঙ্গে দেখা করছে না। যারা আন্দোলন করছিল তাদের সঙ্গেও করা হয়নি এবং ভুলভাবে সেই রেস্টারটা ভুল, এবং ভুল রোস্টারটাকে আবার বললাম নতুন করে প্রলেপ লাগিয়ে আবার ভুলটাকে দেখানো হচ্ছে, সেই কুমিরের বাচ্চা দেখানোর মতো। শিয়াল যেমন কুমিরের বাচ্চা দেখিয়েছিল, সেরকম বাচ্চা দেখানোর প্রক্রিয়া এখনো চলছে। কেন যে এরা ভুলটা মেনে নিয়ে সংশোধন করতে পারেন, এটা আমাদের মাথায় আজও ঢোকেনি এবং ঢুকছেও না। সেটা আবার বারবার কোর্ট দিয়ে যাওয়া মানে সেটা সময় সাপেক্ষ। এখন দেখা যাক কোর্ট কি করে, কারণ কোর্টের ধাক্কা খেতে খেতে এবং কোর্টের এক এক বিচারপতির একরকম মেন্টালিটি, ওই জন্যই তো বলছে আইন অনুযায়ী হলে সেটা একটা সলিউশন বারবার বেরিয়ে আসে, কিন্তু বিচারপতি অনুযায়ী যদি তাদের মেন্টালিটির উপর আমাদের জাস্টিস নির্ভর করতে হয়, পাওয়ার নির্ভর করতে হয়, সেটা বড্ড বিপজ্জনক, যেটা এখন হয়ে উঠছে।